জ্যোতির্বিজ্ঞান। দিনের বেলা আকাশের উজ্জ্বল সূর্যটি আমাদেরকে রোদ ও তাপ দেয়। রাতের বেলা চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নার আলো পৃথিবীর জমিনকে করে তোলে উজ্জ্বল রূপালিময়। দূর দূরান্তে জ্বলে ওঠে অসংখ্য মিটমিটে তারকা। মহাকাশে ভাসমান এসব বস্তু কি, কত বড়, কত দূরে অবস্থান করছে এবং কোন শক্তির ফলে ঘুরে বেড়াচ্ছে ইত্যাদি জানার যে বিজ্ঞান, তাকেই বলে জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি। তবে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষ শাস্ত্র, অ্যাস্ট্রোলজি কিন্তু এক নয়। প্রথমটি বিজ্ঞান ও দ্বিতীয়টি মানব কল্পনা প্রসূত ভাগ্য নির্ধারণ সম্পর্কিত তত্ত্ব, যা বিজ্ঞানের সাথে সম্পূর্ণরূপে সম্পর্কহীন। যাক, ক্ষুদে বিজ্ঞানী ছোট্ট বন্ধুরা, বিজ্ঞান শিশুতোষ সিরিজের চতুর্থ ভিডিওটি তোমাদের জন্য সাজিয়েছি খুব সুন্দর সুন্দর রঙিন ছবি ও চিত্তাকর্ষক তথ্যাদি দিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে ভীষণ আনন্দিত হবে, অন্তত এটাই আশা। সুতরাং আর দেরি কিসের, এসো চলো যাই জ্যোতির্বিজ্ঞানের বিশাল মনোমুগ্ধকর জগতে। তথ্যাদি। জ্যোতির্বিজ্ঞান হচ্ছে সর্বাধিক পুরাতন বিজ্ঞান। আদি সভ্যতার লীলাভূমি ব্যাবিলনে সর্বপ্রথম এই বিজ্ঞানের ওপর গবেষণা হয়েছে বলে প্রমাণ মিলে। আমাদের পৃথিবী মহাকাশে ভাসমান একটি গ্রহ। সূর্যের চতুর্দিকে প্রতিনিয়ত হু হু করে ঘূর্ণবান আছে। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে। তার নিজের কোনো আলো নেই, সে আলোকিত হয় সূর্যের আলোর দ্বারা। সূর্য ও তার চতুর্দিকে ঘূর্ণনরত এ পর্যন্ত জানা 9টি গ্রহ ও 184টি উপগ্রহ। চাঁদ নিয়ে আমাদের এ সৌরজগৎ। আমাদের পৃথিবী এ সৌরজগতে সূর্য থেকে বাইরের দিকে তৃতীয় গ্রহ। মহাকাশে আমাদের সৌরজগতের মতো আরও অনেক সৌরজগৎ আবিষ্কৃত হয়েছে। আমাদের সূর্যের মতো ছোট বড় আরও অসংখ্য তারা ও অনেক সৌরজগৎ নিয়ে গঠিত হয়েছে এক একটি তারাজগৎ, যার নাম গ্যালাক্সি। অসংখ্য গ্যালাক্সি নিয়েই গঠিত এ বিশাল মহাবিশ্ব। এ মহাবিশ্ব কত বড়? বাস্তবে এ প্রশ্নের সঠিক উত্তর আজও বিজ্ঞানীরা জানতে পারেননি। যা জেনেছেন তা হলো এ মহাবিশ্ব খুব বিরাট 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 বড়। ধারণা দেব কত বড়? নিজের উচ্চতার সঙ্গে তোমার শহরের আয়তন নিয়ে ভাবো। তোমার শহরের তুলনায় সমগ্র পৃথিবীর ব্যাস বা ব্যাসার্ধ কত চিন্তা করে দেখো। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহের নাম বৃহস্পতি। তার এক প্রান্ত থেকে অপরটির দূরত্ব প্রায় 1,40,000 কিলোমিটার। এটা পৃথিবীর ব্যাসের, যা 12,724 কিলোমিটার, তুলনায় 11 গুণ বেশি। এবার ভেবে দেখো, বৃহস্পতির তুলনায় সূর্য আরও কত বড়। সূর্যের ব্যাস 14 লক্ষ কিলোমিটার, যা বৃহস্পতির ব্যাস থেকে 10 গুণ বেশি। সূর্য তার সকল গ্রহ উপগ্রহ নিয়ে একটি তারাজগতে অবস্থান করছে, যার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথ। এ ছায়াপথের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলো যেতেই সময় নেয় 1 লক্ষ বছর, আর আলোকের গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ড। সবশেষে এটাও ভেবে দেখো, ছায়াপথের মতো ছোট বড় অসংখ্য গ্যালাক্সি নিয়ে গড়ে উঠেছে বিরাট 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 আয়তন বিশিষ্ট আমাদের এই মহাবিশ্ব। এই ধারণাতীত মহাবিশ্বের মধ্যেই তুমি দাঁড়িয়ে আছো, পৃথিবীর মাটির উপর 1.25 মিটার লম্বা এক মানুষ। তথ্যাদি। সূর্য হচ্ছে আমাদের নিকটতম তারা। পৃথিবী থেকে 4 আলোক বছর দূরে অবস্থান করে প্রক্সিমা সেন্টুরি নামক একটি তারা। এটি আমাদের দ্বিতীয়
নিকটতম তারা। এটি থেকে আলো আসতে সময় লাগে 4 বছর। ঘন্টায় 40,000 মাইল গতিতে চললেও সেখানে যেতে সময় লাগবে প্রায় 67,000 বছর। সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। সব কিছুতে মহাকর্ষ। আম গাছের উঁচু ডাল থেকে তোমার মাথায় একটি পাকা আম পড়ল। উহু, কেমন ব্যথা লাগে। কেন, কখনো ভেবেছ কি? 1 ফুট উঁচু থেকে আমটি মাথায় পড়লে কোনো ব্যথা নেই, অথচ এর জবাব বিজ্ঞানীরা জেনেছেন। যে শক্তির কারণে আমরা সবাই পৃথিবীর উপর দাঁড়াতে, চলতে, দৌড়াতে পারি তার নাম হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষের কারণে পৃথিবীর তার সব কিছুকে কেন্দ্রের দিকে সবসময় টানতে থাকে। একইভাবে পৃথিবীকে সূর্যও তার কেন্দ্রের দিকে টানতে থাকে এবং অন্যান্য গ্রহ উপগ্রহকে। কেন্দ্রাতিক ও কেন্দ্রাভিমুখ গতি। তুমি প্রশ্ন করতে পারো, আম পড়ল মাটিতে মহাকর্ষের কারণে, তাহলে সূর্যের উপর পৃথিবী ও গ্রহগুলো কেন পতিত হয় না? এর কারণ হলো পৃথিবী ও গ্রহের মধ্যে আছে অপর একটি গতি, যার নাম বার্ষিক গতি। সূর্যের চতুর্দিকে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকেই বলে বার্ষিক গতি। এই ঘূর্ণন গতির ফলে পৃথিবীর মধ্যে সৃষ্টি হয় বাইরের দিকে একটি শক্তি, যাকে সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্রের বাহির দিকের শক্তি বা কেন্দ্রাতিক গতি বলে। লক্ষ্য করো, উক্ত চিত্রে পৃথিবীর প্রদক্ষিণ হেতু সৃষ্টি হয়েছে বাইরের দিকের কেন্দ্রাতিক গতি। অপরদিকে পৃথিবীর উপর সূর্যের মহাকর্ষের টানে সৃষ্টি হয়েছে অপর আরেক ভেতরের দিকের গতি, যাকে কেন্দ্রাভিমুখ গতি বলে। এই দুটি ফোর্সের মধ্যে ব্যালেন্স বা ভারসাম্যতা সৃষ্টি হওয়ার ফলেই একটা আরেকটার থেকে সঠিক দূরত্ব বজায় রেখে চলন্ত আছে। বিষয়টি আরও বুঝতে চাইলে আমরা একটি পরীক্ষা করতে পারি। একটি বলে 5 ফুট লম্বা দড়ি বেঁধে হাত দ্বারা দ্রুত ঘোরাতে থাকো। বলটির মধ্যে বাইরের দিকে একটি ফোর্স তৈরি হবে। ঘূর্ণন কাজটি অব্যাহত রাখতে যে হাতকে শক্ত করে রাখতে হবে, কারণ বলটি বাইরের দিকে সর্বদা টানতে থাকে, তাই না? তুমি যে ফোর্স দ্বারা হাত শক্ত করে রেখেছো সেটা হলে কেন্দ্রাভিমুখ গতি, আর বাইরের দিকে বলটি যে গতি সৃষ্টি করেছে সেটাই হচ্ছে কেন্দ্রাতিক গতি। এবার বুঝতেই পারছো মহাকর্ষের কারণে কেন পৃথিবী সূর্যের উপর যে পড়ে জ্বলে যাচ্ছে না। ধন্যবাদ কেন্দ্রাতিক ও কেন্দ্রাভিমুখ গতিদ্বয়কে। প্রশ্ন করবে, ঘুরে ঘুরে সূর্যের উপর যে পড়ছে না কেন গ্রহগুলো? এর জবাব হলো, প্রতিটি গ্রহ এক একটি বিশেষ কোণে সূর্যের দিকে পড়ন্ত অবস্থায় আছে, কিন্তু না পড়ার কারণ ওই কৌণিক পড়ন্তাবস্থা ও নিজেদের ওজন হেতু সৃষ্ট কেন্দ্রাভিমুখ গতি। একই উপায় কৃত্রিম উপগ্রহ, মানব তৈরি স্যাটেলাইট পৃথিবীর নিকট মহাকাশে ঘূর্ণমান আছে। এগুলোও মূলত পৃথিবীর দিকে একটি বিশেষ কোণে পড়ন্তাবস্থায় থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, বাস্তবে পড়ে যায় না। গ্রহ উপগ্রহের বার্ষিক গতিপথকে প্রদক্ষিণ পথ, অরবিট বলে। উচ্চতর গণিত দ্বারা বিজ্ঞানীরা প্রদক্ষিণ পথ সম্পর্কে বিস্তারিত তথ্যাদি জেনে নিয়েছেন। তোমাদের জন্য কঠিন হবে ভেবে ওসব গণিত নিয়ে বেশি বলতে চাচ্ছি না। সব কিছু ঘূর্ণমান। মহাকর্ষ হচ্ছে একটি বিশ্বজনীন শক্তি। এর অর্থ হলো মহাকর্ষ থেকে কোনো বস্তুই মুক্ত নয়। এই শক্তির ফলেই জগতের প্রতিটি গ্যালাক্সি, গ্যালাক্সিপুঞ্জ, তারা, তারাপুঞ্জ, সৌরজগৎ, গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, উল্কা ইত্যাদি সব কিছু একটা আরেকটাকে কেন্দ্র করে মহাকাশে সর্বদা ঘূর্ণমান, গতিশীল আছে। আসলে এভাবে চলন্ত না থাকলে জগৎটা টিকেই থাকতে পারত না। কোথায় কত ওজন? খুদে বিজ্ঞানী বন্ধু, বলতে পারো কি
চাঁদের উপর তোমার ওজন কত হবে? জবাব দেবে, কেন, আমার ওজন তো 55 কেজি, চাঁদের উপর ভিন্ন হবে নাকি? হবে। ওখানে তোমার ওজন হবে মাত্র 9.1 কিলোগ্রাম। এর কারণ হলো ওজন মূলত বস্তুর মধ্যে কী পরিমাণ ম্যাস পদার্থ ও কতটুকু মহাকর্ষিক ফোর্স এটির উপর ক্রিয়া করছে সেটার উপর নির্ভরশীল। উপরের চিত্রে বিষয়টি তুলে ধরেছি। ম্যাস, ওজন ও মহাকর্ষ কী জিনিস তাই এতে চিত্রিত হয়েছে। বোঝার চেষ্টা করো। লক্ষ্য করো, মহাকর্ষিক ফোর্সের কারণে সৃষ্ট ওজন নিউটন নামক একক দ্বারা মাপা হয়। আর 1 কেজি বস্তুর ওজন 9.81 নিউটন পরিমাণ ওজন হবে পৃথিবীর উপর। 2 কেজির ওপর হবে এর দ্বিগুণ তথা 19.62 কেজি। সুতরাং কিলোগ্রাম হিসেবেই আমরা ওজন মাপতে পারি, যদিও এই একক মূলত বস্তুর মধ্যে কী পরিমাণ পদার্থ আছে সেটার একটি পরিমাণ। মোট কথা, তোমার ওজন যদি 55 কেজি হয় তাহলে পৃথিবীর উপর তোমার মধ্যে মহাকর্ষিক শক্তির পরিমাণ 9.91 গুণ 55 সমান 539.55 নিউটন হবে, যা 540 নিউটনের কাছাকাছি। অপরদিকে চাঁদের ওপর তোমার মধ্যে মহাকর্ষিক শক্তির পরিমাণ 1.622 গুণ 55 সমান 89.21 নিউটন হবে, যা 89 নিউটনের কাছাকাছি। এবার দেখা যাক বিভিন্ন গ্রহে তোমার ওজন কত হবে। নিচের চিত্রটি মনোযোগ সহকারে দেখে নাও, সব উত্তর পেয়ে যাবে। আমরা ধরে নিয়েছি তোমার ওজন 55 কেজি। পৃথিবীতে তোমার ওজন 55 কেজি, বুধে 20.7 কেজি, শুক্রয় 49.8 কেজি, মঙ্গলে 20.7 কেজি, বৃহস্পতিতে 139 কেজি, সূর্যে 1488.9 কেজি, শনিতে 58.5 কেজি, ইউরেনাস 48.8 কেজি, নেপচুন 61.8 কেজি, প্লুটো 3.6 কেজি, চাঁদ 9.1 কেজি। মুক্তগতি কোথায় থেকে মুক্ত? বিজ্ঞানীরা বুঝতে পারলেন পৃথিবী থেকে মহাকাশে ভ্রমণ করতে হলে একটি বিশেষ গতিতে উপরের দিকে উঠতে হবে। তা না হলে পৃথিবীর মহাকর্ষ থেকে মুক্ত হওয়া যাবে না। এ কারণেই ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে একটি বিমান চললেও পৃথিবীর মহাকর্ষ হেতু তার দৈনিক ও বার্ষিক গতির সাথে তাল মিলিয়ে চলতে হয়। সুতরাং পৃথিবী বা যে কোনো গ্রহ, উপগ্রহ ইত্যাদির মহাকর্ষের টান থেকে মুক্ত হতে যে গতি বা ভেলোসিটির প্রয়োজন হয় তাকেই মুক্তগতি বা এসকেপ ভেলোসিটি বলে। কোথায় কত মুক্তগতি? পৃথিবীসহ সৌরজগতের সকল গ্রহ ও সূর্যের মহাকর্ষ থেকে মুক্ত হওয়ার জন্য যে গতি অর্জন করতে হবে তথা মুক্তগতির একটি চিত্র নিচে দিয়েছি। এটা থেকে তোমরা বুঝতে পারবে মহাকাশ ভ্রমণে কেন এত বেশি জ্বালানি ব্যবহার হয় ও উচ্চ গতিশীলতা অর্জন করা জরুরি। লক্ষ্য করো, সূর্যের কবল থেকে মুক্ত হতে মুক্তগতি অর্জন ছাড়া কোনো বিকল্প নেই। সুতরাং মানবসহ কিংবা মানবশূন্য মহাকাশ যান সৌরজগতের বাইরের জগৎ তথা তারাজগতের দিকে প্রেরণ করা চারটিখানি কথা নয়। সুখের বিষয় যে বিজ্ঞানীরা কৌশলে মুক্তগতি অর্জন করে ইতিমধ্যে 2টি মহাকাশযান ভয়েজার 1 ও ভয়েজার 2 আন্তঃতারা মহাকাশে প্রেরণ করতে সক্ষম হয়েছেন। তবে এদের গতি 40,000 মাইল প্রতি ঘন্টায় হওয়া সত্ত্বেও নিকটস্থ তারায় যেতেই সময় নেবে প্রায় 65,000 বছর। জগৎ তো আর ছোট নয়। তবে মানুষ একদিন হয়তো তারায় তারায় ভ্রমণ করবে, এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তারা ও ছায়াপথ আমরা জানি
নিকটতম তারা হচ্ছে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থানরত আমাদের সূর্য। তবে সমগ্র আকাশমণ্ডলে রাতের বেলা আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র, কোনোটা উজ্জ্বল ও কোনোটা মিটমিটে জ্বলন্ত বস্তু আমাদের দৃষ্টি কেড়ে নেয়। এগুলোর প্রায় সবকটি মূলত আমাদের সূর্যের মতোই ছোট বড় তারা। এরা একে অন্যের থেকে বিরাট বিরাট দূরত্বে অবস্থান করে। আমাদের সবচেয়ে কাছের তারাটি 4 আলোক বছর দূরে আছে। তবে লক্ষণীয় ব্যাপার যে আমরা যেসব তারা দেখতে পাই ওগুলো আসলে একটি বিরাট তারাজগতের একাংশের সদস্য মাত্র। আমাদের সূর্য তথা আমরাও এই জগতের অধিবাসী। একে ইংরেজিতে বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথ। আমাদের ছায়াপথের মতো বিভিন্ন ধরন ও আয়তনের আরও অসংখ্য তারাজগৎ নিয়েই গঠিত এই মহাবিশ্ব। গ্যালাক্সিগুলো একে অন্যর থেকে বিরাট দূরত্ব বজায় রেখে দ্রুত গতিতে চলমান আছে। জগতের একটি ক্ষুদ্র বস্তুও স্থির নেই, সব ঘূর্ণমান, গতিশীল। নিচের ছবিটি মহাকাশে স্থাপিত দূরবীক্ষণ যন্ত্র থেকে তোলা হয়েছে। এতে যা কিছু দৃশ্যমান সবই এক একটি গ্যালাক্সি। এই গ্যালাক্সি দলকে বলে সুপার ক্লাস্টার। এরকম বেশ কয়েকটি সুপার ক্লাস্টারের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই কল্পনাতীতভাবে বিরাট মহাবিশ্ব। আশপাশের তারা। প্রিয় জ্যোতির্বিজ্ঞানী ছোট্ট বন্ধুরা, আমাদের পৃথিবীর আশপাশ তথা 10 আলোক বছর দূরত্বের মধ্যে মোট কটি তারা আছে? এ প্রশ্নের জবাবে পরের পৃষ্ঠায় একটি টেবিল সাজিয়েছি। এটা থেকেই বোঝা যায় আলো যেতে 10 বছর সময় লাগে এরূপ এক বিরাট মহাকাশ ভলিউমে কি অল্প পরিমাণ তারা। সূর্যসহ মাত্র 15টি। এবার ভেবে দেখো আমাদের নিজস্ব ছায়াপথ কত বিরাট আয়তন বিশিষ্ট, যেখানে মোট তারার সংখ্যা প্রায় 250,000 মিলিয়ন। এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলো যেতেই সময় লাগে 1 লক্ষ বছর। তারার ধরন, ঔজ্জ্বল্যতা মোতাবিক বিজ্ঞানীরা কয়েক ধরনের তারা শনাক্ত করেছেন। অবশ্য তারাদের জন্ম ও মৃত্যু হয়, তবে তাদের জীবন দীর্ঘস্থায়ী। প্রক্সিমা সেন্টরি, দূরত্ব 4.22 আলোকবর্ষ, ম্যাস 0.123, নক্ষত্রপুঞ্জ সেন্টোরাস। আমাদের সৌরজগৎ। এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমাদের তারার নাম সূর্য এবং তার চতুর্দিকে বেশ কটি গ্রহ, উপগ্রহ ও অসংখ্য গ্রহাণু, ধূমকেতু ইত্যাদি ঘূর্ণমান আছে। এটা একটি সিস্টেম বা কাঠামো। একেই বলে সৌরজগৎ। সৌরজগতের মূল বস্তু হল সূর্য। সব গ্রহ উপগ্রহ সহ যাবতীয় বস্তু মিলে যে পরিমাণ ম্যাস বা ওজন আছে তার 99% ওজন সূর্যের মধ্যে বিদ্যমান। সূর্যের আয়তনের ধারণা পরের পৃষ্ঠার চিত্রে তুলে ধরেছি। নিজের বড়ত্বের কারণে সূর্য বিরাট শক্তিশালী মহাকর্ষের মাধ্যমে সব কিছুকে ধরে রেখেছে। অপরদিকে গ্রহ উপগ্রহ সূর্যের উপর যে পতিত হয়ে ধ্বংস হওয়া থেকে বেঁচে থাকতে নিজেদের ওজন ও দূরত্ব মোতাবিক সঠিক গতিতে কক্ষপথে প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ হেতু সৃষ্ট গতি সম্পর্কে আগেই বলেছি। তথ্যাদি সৌরজগতের সদস্য সংখ্যা ভবিষ্যতে বাড়তে পারে। একটি তারা সূর্য, 8টি গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 5টি বামন গ্রহ প্লুটো, সেরেস, হোমিয়া, মাকেমাকি, এরিস। 184টি চাঁদ, 5,66,000 গ্রহাণু, 3,100 ধূমকেতু। কাইপার বেল্ট, বাইর সৌরজগতের ঘূর্ণনরত অসংখ্য শিলাবৎ ক্ষুদ্র বস্তু। কাইপার বেল্ট অনেকটা ডিস্ক আকারের। অর্ট মেঘমালা, সৌরজগতের সবচেয়ে বাইরের ঘূর্ণনরত অগুন্তি ক্ষুদ্র বস্তু। অর্ট ক্লাউড মূলত গোলকাকার। প্রিয় নভোচারী বন্ধুরা, জ্যোতির্বিজ্ঞানের ওপর
আমাদের এই সংক্ষিপ্ত সচিত্র পরিচিতিমূলক বর্ণনার ইতি এখনও হয়নি, আরও একটু আছে। ইতিমধ্যে তোমরা জেনে নিয়েছো যে মানব তৈরি কৃত্রিম উপগ্রহ সৌরজগৎ ছেড়ে তারাজগতের দিকে পাড়ি জমিয়েছে। তাহলে আমরাও এবার পাড়ি জমাবো আন্তঃতারা মহাকাশে। হ্যাঁ, আমাদের মহাকাশ জানে আমরাও থাকব, তবে কল্পনার মাধ্যমে। এসো তাহলে দেখে নিই এ ভ্রমণপথের মানচিত্রটি। পূর্বের পৃষ্ঠার দ্বিতীয় ছবিতে এটি চিত্রিত হয়েছে। আমাদের এ ভ্রমণ তো অবশ্যই মা গ্রহ পৃথিবী থেকে শুরু। একটি অতি দ্রুত গতিসম্পন্ন মহাকাশ যানে আমরা ছুটে চললাম নিকটস্থ তারা সূর্যের দিকে। 9,30,00,000 মাইল পথ পাড়ি দিয়ে সূর্যের কাছে পৌঁছে যা জানলাম তা হলো সূর্যের ব্যাস 1,93,92,684 কিলোমিটার। তার ম্যাস বস্তুর পরিমাণ হলো 3,33,060টি পৃথিবীর সমান। তার কেন্দ্রের তাপমাত্রা 1,50,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের মধ্যে 70% বস্তু হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং 28% বস্তু হলো হিলিয়াম গ্যাস। সূর্যের বয়স 460 কোটি বছর। সূর্যই আমাদের মূল আলো ও এনার্জি সূত্র। সূর্যসহ সমগ্র সৌরজগৎ ছায়াপথের কেন্দ্র থেকে 25,000 আলোক বছর দূরে থেকে 220 কিলোমিটার পার সেকেন্ড 8,28,000 কিলোমিটার পার ঘন্টা গতিতে হু করে ঘুরছে। একবার ঘুরে আসতে সময় লাগে 23 কোটি বছর। চরমভাবে উত্তপ্ত ও প্রচণ্ড গরম সূর্যের কাছ থেকে আমরা প্রথম গ্রহ বুধের নিকট যেয়ে পৌঁছালাম। আমরা বুধ গ্রহ সম্পর্কে জানতে পারলাম। বুধের ব্যাস 4,879 কিলোমিটার। তার ম্যাস পৃথিবীর তুলনায় মাত্র 5.5%। তার কোনো চাঁদ নেই। সে সূর্য থেকে 5,80,00,000 কিলোমিটার দূরে থেকে 88 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। রাতের তাপমাত্রা 173 ডিগ্রি ও দিনের তাপমাত্রা +427 ডিগ্রি। তার একদিন পৃথিবীর তুলনায় 176 দিন। সেই হচ্ছে সৌরজগতের সর্বাধিক ছোট্ট গ্রহ। বোঝাই যাচ্ছে এ গ্রহে মানুষ থাকার কোনো সুযোগ নেই। আমরা আবার ছুটে চললাম দ্বিতীয় গ্রহ শুক্রের দিকে। শুক্র গ্রহের কাছে এসে দেখি সমগ্র গ্রহের চতুর্দিকে খুব ঘন মেঘমালা। তবে এটা জলীয় বাষ্পের তৈরি নয়, বরং বিষাক্ত গ্যাস সালফারিক অ্যাসিড। এ গ্রহ সম্পর্কে যা জানলাম তা হলো শুক্রের ব্যাস 12,104 কিলোমিটার। এটা পৃথিবীর তুলনায় 81.5% ম্যাস বিশিষ্ট। তার কোনো চাঁদ নেই। সে সূর্য হতে 10,82,00,000 কিলোমিটার দূর থেকে 225 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। শুক্রের একদিন পৃথিবীর 117 দিনের সমান। তার পৃষ্ঠদেশের তাপমাত্রা 462 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং পৃথিবীর সহোদরা নামে পরিচিত এ গ্রহের ওপরও মানুষ থাকার কোনো সুযোগ নেই। এটাকে সন্ধ্যা তারা ও ভোরের তারা বলে। এ দুটি সময় একে যথাক্রমে পশ্চিম আকাশ ও পূর্বাকাশে উজ্জ্বল তারার মতো দেখতে পাওয়া যায়, চাঁদের পরে উজ্জ্বলতম বস্তু। আমরা এবার পৃথিবীর নিকট মহাকাশ ঘেঁষে ছুটে চললাম চতুর্থ গ্রহ মঙ্গলের দিকে। তবে যেহেতু পৃথিবীর কাছ দিয়েই যাচ্ছিলাম, তাই এ তৃতীয় ও আমাদের একান্ত প্রিয় নীল গ্রহটি সম্পর্কে কিছু তথ্য উল্লেখ করি। কেমন? পৃথিবীর ব্যাস 12,756 কিলোমিটার। পৃথিবীর ভর প্রায় 5.972 গুণ 10⁻²৪ কিলোগ্রাম, প্রায় 5.972 সেক্সটিলিয়ন কিলোগ্রাম। এর মধ্যে রয়েছে কঠিন ভূত্বক
ম্যান্টল, কেন্দ্রীয় অংশ, কোর, বায়ুমণ্ডল এবং পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের মধ্যে থাকা সব কিছু। তার একটি চাঁদ আছে। পৃথিবী সূর্য হতে 14,95,98,262 কিলোমিটার দূরে থেকে 365.24 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। এটাই তার 1 বছর। তার পৃষ্ঠদেশের তাপমাত্রা -88 থেকে 58 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। পৃথিবীর একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড চৌম্বকীয় মণ্ডল আছে। সূর্যের বাতাস ও ক্ষতিকর তেজস্ক্রিয়া থেকে এই ফিল্ড পৃষ্ঠদেশকে মুক্ত রাখে। এটাই একমাত্র গ্রহ যেখানে প্রাণীদের বেঁচে থাকার জন্য সব ধরনের উপাত্ত বিদ্যমান। সমগ্র সৌরজগতের মধ্যে পৃথিবী হচ্ছে সর্বাধিক ঘনবস্তু সম্পন্ন গ্রহ। গড়ে প্রতি ঘন সেন্টিমিটার আয়তনের মধ্যে আছে 5.52 গ্রাম ওজন সম্পন্ন বস্তু। একে তার ঘনাঙ্ক বলে। যাক, আমরা দূরের লাল গ্রহ মঙ্গলের কাছে এসে গেছি। মঙ্গলের ওপর আমরা সহজেই অবতরণ করলাম। স্পেস স্যুট ও মাথায় স্পেস হেলমেট পরে নেমে গেলাম লালবর্ণ মঙ্গল ভূমির উপর। এ গ্রহ সম্পর্কে যা জানলাম তা হলো মঙ্গলের ব্যাস 6,792 কিলোমিটার। তার মধ্যে আছে পৃথিবীর তুলনায় 10.7% বস্তু। তার ফরস ও ডেইমস নামক 2টি চাঁদ আছে। মঙ্গল সূর্য হতে 22,79,43,824 কিলোমিটার দূরে থেকে প্রতি 687 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তার পৃষ্ঠদেশের তাপমাত্রা -153 থেকে +20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। মঙ্গল গ্রহেই সৌরজগতের সর্বাধিক উঁচু পর্বত অবস্থিত। এর নাম অলিম্পাস মন্স। এটার উচ্চতা 21 কিলোমিটার ও এর ব্যাস 600 কিলোমিটার। এ পর্যন্ত 40টির অধিক মানবশূন্য কৃত্রিম উপগ্রহ মিশন মঙ্গলে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে মঙ্গলকে মানব বসবাসযোগ্য কলোনি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রোগ্রাম চলছে। এবার মঙ্গল ছেড়ে আমরা ছুটে চললাম পঞ্চম গ্রহ বৃহস্পতির দিকে। কিন্তু বেশ কিছু দূর অগ্রসর হয়েই দেখতে পেলাম ছোট ছোট গ্রহাণুয় পরিপূর্ণ একটি অঞ্চল। হ্যাঁ, আমরা অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণুপুঞ্জ বেল্টে এসে পৌঁছেছি। মঙ্গল ও বৃহস্পতির মধ্যখানে এই বেল্টটি অবস্থিত। খুব সতর্কতা সহ বেল্টের ভেতর দিয়ে অগ্রসর হয়ে থাকি। এই বেল্ট সম্বন্ধে যা জানা গেছে তা হলো গ্রহাণুপুঞ্জ বেল্টটি সূর্য হতে 2.2 থেকে 3.2 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে থেকে প্রদক্ষিণ করছে। বেল্টের ঘনত্ব প্রায় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট = 9,30,00,000 মাইল, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। প্রত্যেক গ্রহাণু অপর গ্রহাণু থেকে বাস্তবে বেশ দূরে। একটিতে দাঁড়িয়ে খালি চোখে অপরটি খুব স্পষ্টভাবে দেখা যাবে না। অধিকাংশ গ্রহাণু পাথর ও শিলার তৈরি। বেল্টের গ্রহাণু সদস্য সংখ্যা কয়েক বিলিয়ন হবে। 7,000 গ্রহাণু শনাক্ত করা হয়েছে। নিচের ছবিতে গ্রহাণুপুঞ্জ সহ সৌরজগতের অন্যান্য বস্তু দেখানো হয়েছে। ধূমকেতু। ধূমকেতু সৌরজগতের এক অপূর্ব সুন্দর উজ্জ্বল বস্তু। তার মাথা গোলাকার ও পেছনে থাকে দীর্ঘ উজ্জ্বল লেজ। আমাদের মহাকাশযান থেকে এরূপ সুন্দর একটি ধূমকেতু দেখতে পেলাম। ধূমকেতু সম্পর্কে যা জানা গেছে তা সংক্ষেপে এখানে বলে দিচ্ছি। ধূমকেতু বা কমেট হচ্ছে হিমায়িত বরফের তৈরি ছোট ছোট বস্তু। অধিকাংশের আয়তন মাত্র কয়েক কিলোমিটার দীর্ঘ। এদের মাথাকে বলে নিউক্লিয়াস, কেন্দ্র। এরা সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যের নিকটে আসলে নিউক্লিয়াস গরম
হয় ও বরফ ও ধুলোবালি সৌরবাতাস হেতু পেছনের দিকে ছুটে চলে, সৃষ্টি করে দীর্ঘ লেজ। ধূমকেতুর মূল বাসস্থান হচ্ছে বাইর সৌরজগতের অট ক্লাউড ও কাইপার বেল্ট অঞ্চল। এ দুটো এলাকা সম্পর্কে একটু পরেই আমরা জানব। দূরের সদস্য হওয়ায় ধূমকেতু দীর্ঘদিন পর পর আমাদের আকাশে দৃশ্যমান হয়। যখন এরা সূর্যের নিকটে আসে, নিচের চিত্রে হ্যালিজ ধূমকেতু দেখানো হয়েছে। এটি দীর্ঘ ৭৬ বছর পর পর আমাদের আকাশে ফিরে আসে। আমরা এবার বৃহস্পতির দিকে ছুটে চললাম। অতি দূরে থেকেও এ গ্রহকে বিরাট বড় দেখাচ্ছিল, কারণ এটাই হচ্ছে সৌরজগতের মধ্যে সর্ববৃহৎ গ্রহ। এ গ্রহের উপর অবতরণের চিন্তাই করা যায় না। যাক, গ্রহকে প্রদক্ষিণ করতে করতে যা কিছু তথ্য পেয়েছি তা হলো, বৃহস্পতির ব্যাস হলো ১,৪২,৯৮৪ কিলোমিটার। পৃথিবীর তুলনায় তার ব্যাস ৩১৮ গুণ। বৃহস্পতির চাঁদ সংখ্যা ৬৭টি। এর বড় চারটি হলো আয়ো, ইউরোপা, গ্যামিনিড ও ক্যালিস্টো। সে সূর্য হতে ৭৭,৮৩,৪০,২৮১ কিলোমিটার দূরে থেকে ১১.৯ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তার পৃষ্ঠদেশের গড় তাপমাত্রা মাত্র -১৪৮ ডিগ্রি সেন্টিগ্রেড। বৃহস্পতির আহ্নিক গতি মাত্র ৯ ঘন্টা ৫৫ মিনিট। সৌরজগতের অন্য কোনো গ্রহ এত দ্রুত গতিতে নিজে নিজে ঘোরে না। তার চাঁদ গ্যামিনিড হচ্ছে সৌরজগতের সকল চাঁদ থেকে বড়। আমরা এবার বেশ কয়েকবার বৃহস্পতির বিরাট মহাকর্ষিক ফিল্ডের উপর তার চতুর্দিকে প্রদক্ষিণ করে নিজেদের মহাকাশযানকে খুব উচ্চ গতিশীল করে ছুটে চললাম পরবর্তী গ্রহ ইউরেনাসের দিকে। এবার দ্রুত ছুটে চলে আসলাম রিং সর্বস্ব সুন্দরী গ্রহ শনিতে। এটা সৌরজগতের 4 দৈত্য গ্রহের দ্বিতীয়টি। ইতিমধ্যে দেখে এসেছি প্রথম দৈত্য বৃহস্পতি। শনির রিং সিস্টেম আমাদের দৃষ্টি কেড়ে নিল। কি অপূর্ব সুন্দর লাগছিল। যা কিছু জানতে পারি এ গ্রহ সম্পর্কে তা হলো, শনির ব্যাস ১,২০,৫৩৫ কিলোমিটার। তার ম্যাস পৃথিবীর তুলনায় ৯৫ গুণ। শনির চাঁদের সংখ্যা ৬২টি। এর মধ্যে টাইটান, এনসেলাডাস, আয়াপিটাস ও রিয়া সর্বাধিক বড়। শনির চতুর্দিকে মোট ৩০টি রিং আছে। শনি সূর্য হতে ১৮২,৬৬,৬৬,৪২২ কিলোমিটার দূরে থেকে ২৯.৫ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তার গড় তাপমাত্রা মাত্র -১৭৮ ডিগ্রি সেলসিয়াস। সে মাত্র ১০ ঘন্টা ৩৪ মিনিটে নিজের মধ্যশলাকার উপর ভিত্তি করে একবার নিজে নিজে ঘুরে আসে। আমরা পুনরায় শনির মহাকর্ষ ব্যবহার করে আমাদের মহাকাশযানকে উচ্চ গতিশীল করে ছুটে চললাম তৃতীয় দৈত্য ইউরেনাসের দিকে। ওখানে যে গ্রহের চতুর্দিকে প্রদক্ষিণ করতে করতে যা বাস্তব তথ্যাদি উদ্ধার করলাম তা নিম্নে তুলে ধরলাম। ইউরেনাসের ব্যাস ৫১,১১৮ কিলোমিটার। তার ম্যাস পৃথিবীর ১৫ গুণ। আর তার আছে ২৭টি চাঁদ। এদের মধ্যে বড় কটি হল মিরান্ডা, টাইটানিয়া, অ্যারিয়েল, অ্যাম্ব্রিয়েল এবং অবেরন। ইউরেনাস সূর্য হতে ২৮৭,৬৫৮,১৮৬ কিমি দূরে থেকে প্রতি ৮৪ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তার গড় তাপমাত্রা হল -২১৬ ডিগ্রি মাত্র। ইউরেনাসের একদিন আমাদের তুলনায় ১৭ ঘন্টা ১৪ মিনিট মাত্র। এটাই তার আহ্নিক গতি। এবার আমরা ছুটে যাব পরবর্তী দৈত্য গ্রহ নেপচুনের কাছে।
এ গ্রহ সম্পর্কে যা কিছু আমরা জানতে পেরেছি তা হলো নেপচুনের ব্যাস 49,528 কিলোমিটার, তার ম্যাস পৃথিবীর 17 গুণ, তার চাঁদের সংখ্যা 14টি, এর মধ্যে ট্রাইটন সবার বড়। নেপচুনের 5টি রিং আছে। সে সূর্য হতে গড়ে 449,83,96,441 কিলোমিটার দূরে থেকে সূর্যকে প্রতি 164.8 বছরে একবার প্রদক্ষিণ করে। তার গড় তাপমাত্রা -214 ডিগ্রি সেলসিয়াস। নেপচুনের আহ্নিক গতি হল 18 ঘন্টা। এবার 5টি তথাকথিত বামন গ্রহ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যাদি উল্লেখ ধরে আমরা আন্তঃতারা মহাকাশে পাড়ি জমাব নিকটতম তারা প্রক্সিমা সেন্টোরির দিকে। 1. সেরেস। তার ব্যাস 950 কিলোমিটার। এটি সূর্য হতে 81,37,00,000 কিলোমিটার দূরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে প্রতি 4.6 বছরে। সেরেসের ম্যাস আমাদের চাঁদের তুলনায় মাত্র 0.01 গুণ। এটাই একমাত্র জানা ব্রাহ্মণ গ্রহ যার কোনো চাঁদ নেই। 2. প্লুটো। আগে একে গ্রহ বলা হতো, এখন একে বলা হয় বামন গ্রহ। যাক, এই দূরবর্তী গ্রহ সম্পর্কে জানা তথ্যাদি হল প্লুটোর ব্যাস 2,372 কিলোমিটার, তার ম্যাস আমাদের চাঁদের তুলনায় 0.17 গুণ। সে 587,40,00,000 কিলোমিটার দূরে থেকে সূর্যের চতুর্দিকে প্রতি 284 বছরে একবার ঘুরে আসে। প্লুটোর উপরস্থ তাপমাত্রা মাত্র -229 ডিগ্রি সেন্টিগ্রেড। তার কিন্তু মোট 5টি চাঁদ আছে। এদের মধ্যে ক্যারন নামক চাঁদটি সবচেয়ে বড়। 3. হোমিয়া। বামন গ্রহ হোমিয়ার ব্যাস 1,960 কিলোমিটার। আমাদের চাঁদের তুলনায় এর ম্যাস মাত্র 0.05 গুণ। এটা সূর্য হতে 645,20,00,000 কিলোমিটার দূরে থেকে প্রতি 28,303 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। তার 2টি চাঁদ আছে। হোমিয়ার উপরের তাপমাত্রা হল -241 ডিগ্রি সেন্টিগ্রেড। 4. মাকেমাকি। মাকেমাকির ব্যাস 1,434 কিলোমিটার। আমাদের চাঁদের তুলনায় তার ম্যাস হচ্ছে 0.04 গুণ মাত্র। সে 685 কোটি কিলোমিটার দূরে থেকে সূর্যকে 309.9 বছরে একবার প্রদক্ষিণ করে। তার একটি চাঁদও আছে। 5. এরিস। সূর্য থেকে সর্বাধিক দূরত্বে অবস্থানরত বামন গ্রহ হচ্ছে এরিস। এর ব্যাস 2.326 কিলোমিটার। তার ম্যাস চাঁদের তুলনায় মাত্র 0.23 গুণ। সে 1,012 কোটি কিলোমিটার দূরে থেকে 560.9 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। তার একটি চাঁদও আছে। আমরা আন্তঃতারা ভ্রমণে কিছুক্ষণ পরই পাড়ি জমাবো। তবে বাইরের সৌরজগতে কি আছে একটু তলিয়ে দেখা যাক। 1. কাইপার বেল্ট। বাইরের সৌরজগতের এই বেল্টের ব্যাপ্তি প্রায় 20 AU। অসংখ্য ছোট বড় হিমায়িত বরফখণ্ডর দ্বারা কাইপার বেল্ট গঠিত। এই বেল্টটি শুরু হয়েছে নেপচুনের প্রদক্ষিণ পথের কাছ থেকে। যেসব ধূমকেতুর প্রদক্ষিণকাল 200 বছরের নিচে, ওগুলো কাইপার বেল্টের বস্তু বলে নিশ্চিত হওয়া গেছে। 9টি তারার চতুর্দিকে আমাদের এই কাইপার বেল্টের মতো বেল্ট আবিষ্কৃত হয়েছে। 2. অড ক্লাউড। অড ক্লাউডের শুরু 2000 AU থেকে। এর শেষ নিকটতম তারা প্রক্সিমা সেন্টোরির দূরত্বের 1/4 পর্যন্ত। এটার আকার গোলকের মতো। এটা অসংখ্য ছোট বড় হিমায়িত পাথর ও শিলার দ্বারা গঠিত। সবগুলোই সূর্যকে প্রদক্ষিণ করে। যেসব ধূমকেতুর প্রদক্ষিণ পিরিয়ড 200 বছরের অধিক, ওগুলো এই অড ক্লাউডের বস্তু বলে ধারণা করা হয়। অড ক্লাউড পার হলেই আন্তঃতারা মহাশূন্যে প্রবেশ করা হবে।
হিলিওপোজ এবং আন্তঃতারা মহাকাশ। ইন্টারস্টেলার স্পেস, সূর্যের মহাকাশের প্রভাব ও সৌরবাতাস যে দূরবর্তী বাইরের জগতে যে অক্রিয়া হয়ে গেছে সে স্থানকেই বলে হিলিওপোজ। এখান থেকে শুরু আন্তঃতারা মাধ্যম। নিচের কাল্পনিক চিত্রটি দেখো। সুতরাং আমরা এবার হিলিওপোজ থেকে 4 আলোক বছরের পথে পাড়ি জমাব। একদিন আমরা নিকটতম তারা প্রক্সিমা সেন্টরির মেহমান হব, এটাই আশা। তবে আমরাই প্রথম আন্তঃতারা মহাকাশের যাত্রী নই। ইতিমধ্যে বাস্তব একটি কৃত্রিম উপগ্রহ আন্তঃতারা মহাকাশে ভ্রমণ শুরু করে ইতিহাস সৃষ্টি করেছে। এ কৃত্রিম উপগ্রহের নাম ভয়েজার 1। 1977 সালের 5 সেপ্টেম্বর এই মহাকাশযানটি পৃথিবী থেকে উৎক্ষেপণ করে আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার সংস্থা 1980 সালের 20 নভেম্বর শনি গ্রহ অতিক্রমকালে এটি সৌরজগৎ থেকে বাইরে চলার উচ্চতর মুক্তগতি অর্জন করে। সৌরজগতের বাইরের দিকে দীর্ঘ 35 বছর চলার পর 2012 সালের 25 আগস্ট ভয়েজার 1 আন্তঃতারা মাধ্যমে প্রবেশ করে। দূরতম কৃত্রিম উপগ্রহ হিসেবে এ ইতিহাস সৃষ্টি করে। অবশ্যই আমাদেরকে এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে গেলে কয়েকটি ব্যাপার জেনে নিতে হবে। আলোকের কাছাকাছি গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ড ছাড়া মানবসহ মহাকাশযান দ্বারা আদৌ এ ভ্রমণ সম্ভব নয়। এই মহাকাশযান ইতিহাস সৃষ্টি করেছে। এটাই প্রথম কৃত্রিম উপগ্রহ যেটি আন্তঃতারা মহাকাশে পৌঁছতে সক্ষম হয়। আলোকের গতির কাছাকাছি গতিতে চলতে পারলেও যাওয়া আসায় পৃথিবীর বয়স অন্তত 10 বছর বেড়ে যাবে। তবে আমরা যদি সে ভ্রমণের নভোচারী হই তাহলে আমাদের বয়স মাত্র বছর দেড়েক বাড়বে। সুতরাং নিজের যমজ ভাই বা বোনকে এসে দেখব সে 8-9 বছরের বেশি বয়স্ক হয়ে গেছে।